রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের পথ সুগম করল গৌহাটি হাইকোর্ট। গত 10 জানুয়ারি হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ নির্দেশ দিয়েছিল 9টি রিট পিটিশনের আওতাধীন এলাকা বাদ দিয়ে রাজ্যের বাকি পঞ্চায়েত এলাকায় পঞ্চায়েত নির্বাচন করানো যাবে। সিঙ্গল বেঞ্চের এই নির্দেশের বিরুদ্ধে রাজ্য সরকার আপিল করে ডিভিশন বেঞ্চে। মুখ্য বিচারপতি বিজয় বিষ্ণই ও বিচারপতি কৌশিক গোস্বামীকে নিয়ে গঠিত ডিভিশন বেঞ্চ যে 9টি পঞ্চায়েত এলাকায় পঞ্চায়েত বুট করানোর ক্ষেত্রে যে স্থগিতাদেশ সিঙ্গল বেঞ্চ জারি করেছিল, এতে স্থগিতাদেশ জারি করেছে। আইনজীবী আব্দুল কাশিম তালুকদার বৃহস্পতিবার এক প্রতিবেদনে বলেন, সিঙ্গল বেঞ্চের নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করেছে ডিভিশন বেঞ্চ। 10 জানুয়ারি বিচারপতি সৌমিত্র শইকিয়া নির্দেশ দিয়েছিলেন 9টি রিট পিটিশন এলাকায় উল্লিখিত এলাকা বাদ দিয়ে বাকি এলাকায় পঞ্চায়েত ভোট করানো যাবে। তারা ডিভিশন বেঞ্চকে বলেন, যদি মামলার রায় তাদের অনুকূলে আসে, অর্থাৎ যেভাবে ত্রিস্তরীয় পঞ্চায়েত স্তরে ডিলিমিটেশন করা হয়েছে এর বিপক্ষে যায়, তাহলে কি হবে? এর জবাবে বিচারপতিরা বলেছেন, মামলা চলবে। যদি এরকম কোনো পরিস্থিতির উদ্ভব হয়, তাহলে আদালত পঞ্চায়েত নির্বাচনকে অবৈধ বলে ঘোষণা করতে পারে। আগামী 6 ফেব্রুয়ারি এই মামলার শুনানি আবার ডিভিশন বেঞ্চে গ্রহণ হবে। 29 জানুয়ারি সিঙ্গল বেঞ্চে এই মামলার শুনানি হবে। সিঙ্গল বেঞ্চ এই 9টি রিট পিটিশন সহ এ সংক্রান্ত বাকি মামলার শুনানি গ্রহণ করা হবে। এক ভয়ঙ্কর ঘটনা, বাগ্নের হাতে প্রাণ হারালেন মামা। বৃহস্পতিবার রাতে গৌহাটির নুনমাটি এলাকায় 2 জনের মধ্যে মারপিটে এক ব্যক্তি মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন। নিহত ব্যক্তির নাম উদয় রায় চৌধুরী ওরফে বাপন। সূত্রে জানা যায়, এদিন সন্ধ্যার আগে চৌধুরী ও তার বাগ্নে রাজা বসুমাতারি মঠগড়িয়ার একটি বাড়িতে মাতাল হয়ে একসঙ্গে মদ্যপান করছিলেন। তখনই 2 জনের মধ্যে বিবাদ শুরু হয়ে যায়। প্রাথমিকভাবে যা একটি নৈমিত্তিক কথা কাটাকাটির মতো মনে হলেও তা দ্রুত একটি উত্তপ্ত বিতর্কে পরিণত হয়, যা পরে হাতাহাতিতে চলে যায়। মাতাল বসুমাতারি মামা চৌধুরীকে কাঠের লাঠি দিয়ে আঘাত করে তাকে রক্তাক্ত অবস্থায় ফেলে পালায়। গুরুতর আহত চৌধুরীকে তার পরিবারের সদস্যরা হাসপাতালে নিয়ে যান, কিন্তু অনেক চেষ্টা সত্ত্বেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আয়নাছড়া চা বাগানের প্রায় 350টি পরিবার বিশুদ্ধ পানীয় জলের সমস্যায় হাহাকার করছেন। আয়নাছড়া চা বাগানের শ্রমিকসহ বাগান ম্যানেজার সংবাদ মাধ্যমে কথা বলতে গিয়ে জানান, পাহাড়ি এলাকা শীতকালীন সময়ে চিরি নদীর পাথর কুয়ারির জল কমিয়ে আসে। তখনই পাথর কুয়ারি থেকে পাথর ব্যবসায়ীরা 20-25টি এক্সকেভেটর লাগিয়ে পাথর পাচার করার ফলে চিরি নদীর জল গুলা হয়ে যায়। সেই জল পান করতে হয় তাদের। চিরি নদীর জল ছাড়া আয়নাছড়া বাগানের বিহিত কোনো ব্যবস্থা নেই। এমনকি এক্সকেভেটর দিয়ে চারা গাছের নিচ থেকে পাথর খনন করে নেওয়া কয়েকশো বিঘা জমি চিরি নদীর কবলে ভেসে যায়। এ নিয়ে বন বিভাগের ডিএফও ও লক্ষ্মীপুর রেঞ্জ অফিসে লিখিতভাবে জানিয়েও কোনো লাভ হয়নি। বাগানের সমস্যাগুলো নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আর্জি জানান, যাতে অতি শীঘ্রই সমস্যার সমাধান হয়। আগামী প্রজাতন্ত্র দিবসে শিলচরে পতাকা উত্তোলন করবেন মন্ত্রী কৌশিক রায়। শ্রীভূমিতে পতাকা উত্তোলন করবেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। দরঙ্গে মন্ত্রী রঞ্জিত কুমার দাস, শিবসাগরে মন্ত্রী অতুল বরা, বঙ্গাইগাঁওয়ে মন্ত্রী কেশব মহন্ত, চিরাঙ্গে মন্ত্রী ইউজি ব্রহ্ম, কামরূপে মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি, ধেমাজিতে মন্ত্রী ডক্টর রনজ পেগু, নোয়াগাঁওয়ে মন্ত্রী অশোক সিংগল, মাহমরা সমজেলায় মন্ত্রী যুগেন মোহন, গোলাঘাটে মন্ত্রী অজন্তা নেওগ, শোনিতপুরে মন্ত্রী পীযূষ হাজারিকা, যোরহাটে মন্ত্রী বিমল বরা, নলবাড়িতে মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া, বরপেটায় মন্ত্রী নন্দিতা গার্লসা, তিনসুকিয়ায় মন্ত্রী প্রশান্ত ফুকন, লখিমপুরে মন্ত্রী রূপেশ গোয়ালা, কুকরাঝারে বিটিসি প্রধান প্রমোদ বড়ো, ডিফুতে কার্বি স্বশাসিত পরিষদের মুখ্য কার্যবাহী সদস্য তুলিরাম রংহাং, হাফলংগে উত্তর কাছাড় স্বশাসিত পরিষদের মুখ্য কার্যবাহী সদস্য দেবলাল গার্লসা, উদালগুড়িতে গোবিন্দ্রচন্দ্র বসুমাতারি,
গোয়ালপাড়ায় বিধানসভার উপাধ্যক্ষ নুমাল মুমিন জাতীয় পতাকা উত্তোলন করবেন। বৃহস্পতিবার রাজ্যের মুখ্য সচিব রবি কোটা এই তালিকা প্রকাশ করেন। এর আগে ৪৪টি ঔষধ নিম্নমানের বলে বিজ্ঞপ্তি জারি করেছিল সেন্ট্রাল ড্রাগ ল্যাব। এবার আরও ৫১টি ওষুধকে নিম্নমানের বলে জানানো হলো সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরির তরফ থেকে। এর পাশাপাশি রাজ্যের টেস্টিং ক্লাবের তরফ থেকে ৮৪টি ওষুধকে নিম্নমানের বলে জানানো হয়েছে। আর এই নিম্নমানের ওষুধগুলির মধ্যে রয়েছে গ্যাস প্যারাসিটামল, হার্ট অ্যান্টিবায়োটিক, প্রসূতি স্নায়ু বদহজম, ডায়রিয়া চিকিৎসার জন্য জরুরি ওষুধ। সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলের তরফে সম্প্রতি বলা হয়েছে প্রায় ৪৪ রকম নিম্নমানের ওষুধ গোটা দেশের বাজারে রমরমিয়ে বিক্রি হচ্ছে। চিকিৎসকরা বলছেন এসব ওষুধ শরীরে গেলে রোগীদের কোনো উপকারী হবে না। দিল্লির বিধানসভা নির্বাচনে পরপর ২ দিন প্রচারে নামতে পারলেন না রাহুল গান্ধী, প্রশ্ন তুলল বিজেপি। বুধবার দিল্লির সদরবাজার লোকসভা কেন্দ্রে রাহুলের জনসভা বাতিল করা হয়েছিল। বৃহস্পতিবার তার মুস্তফাবাদের প্রচার সভা বাতিল হয়েছে। এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তর্ক বিতর্ক। কংগ্রেসের তরফে জানানো হয়েছে শারীরিক অসুস্থতার জন্যই রাহুলকে দিল্লির বুটের প্রচার সভা বাতিল করতে হয়েছে। বিজেপির প্রশ্ন, কংগ্রেস এবং আম আদমি পার্টির মধ্যে কি গোপন বোঝাপড়া হয়েছে? আরও অভিযোগ, কংগ্রেসের শীর্ষ নেতারা কেউই দিল্লির বুটে প্রচার করছেন না। পুরোটাই শীলা দীক্ষিতের পুত্র সন্দীপ দীক্ষিতের উপর ছেড়ে দেওয়া হয়েছে। ২০২১-এ পশ্চিমবঙ্গের বিধানসভা বুটেও কংগ্রেস শীর্ষ নেতারা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিশেষ প্রচারে যাননি। দিল্লির প্রদেশ কংগ্রেস সভাপতি দেবেন্দ্র যাদব জানান, অসুস্থতার জন্য ডাক্তাররা রাহুলকে জনসভা না করা ও গলার উপরে চাপ না দেওয়ার নির্দেশ দিয়েছেন। বিজেপির অভিযোগ নিয়ে কংগ্রেস নেতাদের যুক্তি, এর মধ্যে কোনো গোপন আতাতের প্রশ্ন নেই। অনুমোদন দিয়েছে মোদি সরকার। ফলে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হতে চলেছে ৮ম কেন্দ্রীয় পে কমিশন। এই কমিশন ১ কোটিরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের নতুন করে বেতন এবং ভাতার হার নির্ধারণ করবে। এবারের পে কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর হতে পারে ২.৮৬। ফলে মাসিক পেনশনে বড়সড় বৃদ্ধির সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে। ২০১৬ সালে কার্যকর হওয়া ৭ম পে কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর ছিল ২.৫৭, যা কেন্দ্রীয় কর্মচারীদের বেসিক পে উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিয়েছিল। ৭ম পে কমিশনের অধীনে কেন্দ্রীয় সরকারি পেনশনভোগীদের ন্যূনতম পেনশন বর্তমানে প্রতি মাসে ৯,০০০ টাকা, সর্বাধিক পেনশন মাসে ১,২৫,০০০ টাকা। সর্বাধিক পেনশন কেন্দ্রীয় সরকারি পরিষেবায় সর্বোচ্চ বেতনের ৫০%।